হৃদ দরজা খুলে সম্মুখে রোশন সাহেব ওর উদয়কে কঠিন মুখে দাঁড়িয়ে থাকতে দেখে ব্রু পিসকে ফেলল। সরে গিয়ে জায়গা করে দিল তাদের ভেতরে প্রবেশ করার। বাবা গম্ভীর বুকে বিনা শব্দ ব্যয়ে ভেতরে চলে এলেন। উদয় আসতে গেলে হৃদ পথ আটকে ফেলল। কৈশোরের টাওয়ারে উদয় মুখটাকে পেছার মতো বানিয়ে বলল, এক ছিনতাইকারী আজ ব্যাগ ধরে টেনেছিল, তারপর আমি তার চুল ধরে টেনেছি। কিছু নিয়েছে? আমি নিয়ে এসেছি। কি? উদয় নিজের মুঠোবন্দি বাম হাতটা হৃদের সামনে মেলে ধরল। বেরিয়ে এলো এক মুঠো সবুজ ও গোলাপি রঙের মিশ্রণে চুল। হৃদ বিহম্বল হয়ে শুধালো, এগুলো কি? সাপড়া। কি করবি এ দিয়ে? কালা জাদু। ওরে তো আমি ছাড়বো না শালা। ভাইয়া সরো সামনে থেকে। আমাকে মাথায় পানি ঢালতে দাও, আগুন জ্বলে। দেখা যাচ্ছে না। যাবে কিভাবে? ভালো মানুষ হইলে না দেখতে পারতে। হৃদ এবার আর না হেসে পারল না। উদয় হেসে ফেলল। রোশন সাহেব গেস্ট রুমে গিয়ে ফ্রেশ হচ্ছেন। উদয় হৃদের বেডরুমের দিকে পা বাড়াতে হৃদ সামনে দাঁড়িয়ে পড়ল। কমনটা ওয়াশরুমে যা। না কেন? গাদার বাচ্চা, তোর ভাবি ঘুমাচ্ছে ভেতরে। চোখ বড় বড় হয়ে এলো উদয়ের। ওহ ভাইয়া, ভাবি এখানে থাকে? আমি ভেবেছিলাম আলাদা থাকে। তোকে কে বলেছে? আন্দাজ করেছিলাম। ওহ। উদয় ভালোই বিস্মিত হয়েছে আজ। এমনিতে ঢাকা তার ভালো লাগে না। এলে সারাদিন ফ্ল্যাটেই থাকা লাগে, নয়তো একা একা গোড়া। তাই তো মহা ব্যস্ত তার। এবারও সেরকমই হবে ভেবে উদাস মনে এসেছিল। ভাবিকে যেখানেই পেয়ে গেল, এটা ভেবে তার উদাসীনতা আকাশ সমান আনন্দের জঙ্কার তুলে উঠল। সবাই ফ্রেশ হয়ে এলে হৃদ বাইরে থেকে খাবার আনিয়ে নিল। খেতে বসে রোশন সাহেব প্রথম কথা বললেন, বউ কই? কেসে উঠল হৃদ। উদয় পানির গ্লাস এগিয়ে দিয়ে বলল, ঘুমায়। রোশন সাহেব চোখ রাঙালেন। বউ কি তোর বেটা? যার বউ সে প্রশ্নের উত্তর দিক। হৃদ পানি খেয়ে বলল, জি আব্বা, ঘুমায়। কয়টা বাজে? 11টা। কোন হারামজাদার বউ 11টা অবধি ঘুমায়? তোমার বাড়ির বউ। কি? আমার বউ? রোশন সাহেব অথিষ্ঠ ভঙ্গিমায় মাথা নাড়লেন, কেবল কিছু বললেন না। আর খেয়ে বাড়িতে কথা বললেন, বিশ্রাম নিলেন। এসবের পরও বাড়ির বউয়ের ঘুম ভাঙল না। রোশন সাহেব এবার কঠোর গলায় বললেন, বউ কি আসলেই আছে নাকি হাওয়া হয়ে গেছে বাসে? তা কেন হবে আব্বা, আমি দেখব। শিওর? রোশন সাহেব আর উদয় হৃদের রুমের সামনে আসতে হৃদ দুজনকে থামিয়ে দিল। এরপর একাই রুমে ঢুকলো। শাড়ির আঁচল ছড়িয়ে ছিটিয়ে শুয়ে রয়েছে মেয়েটা। হৃদ গুছিয়ে দিল তাকে। কম্পটার গলা অবধি তুলে দিয়ে কপালে ছোট্ট করে চুমু খেলো। দুনিয়ার কেউ এই ছোট্ট ব্যাপারটা জানল না। তারপর হৃদ দরজা সামান্য খুলে বাবু ও ভাইকে উদ্দেশ্য করে বলল, আপনাদের আসার এক্সাইটমেন্টে সারা রাত ঘুমায়নি, একটু আগেই ঘুমিয়েছে। ঘুমোতে দিন, বিকেলে কথা হবে ওর সাথে। রোশন সাহেব বউকে দেখে শান্ত হলেন। ছেলের প্রতি এমন দয়া মায়া মহব্বত সব উঠল। বউ আছে মানে ছেলে লক্ষ্মী, পানির তলের পক্ষী। খুশি মনে নিজের রুমে ফিরে গেলেন তিনি। দরজার সামনে এখনো উদয় দাঁড়িয়ে রয়েছে, ফেল করে তাকিয়ে আছে। হৃদ তার চোখের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়লো। জিজ্ঞেস করলো, কি সমস্যা? ভাবি অনেক সুন্দরভাবে ঘুমায়। একটা ছবি তুলি? লাথি খাস না কতদিন? বহুদিন। আজ খাবি? না। তাহলে চোখের সামনে থেকে সর। উদয় বিড়বিড় করতে করতে চোখের সামনে থেকে সরে গেল। সাজের ঘুম ভাঙল বিকেলে। হৃদ তখন তাকে পাহারা দেওয়ায় ব্যস্ত ভীষণ। সম্মুখে একটা বই তুলে ক্ষণে ক্ষণে বাঁকা চোখে মেয়েটাকে দেখতে দেখতে কাটিয়ে দিল পরবর্তী ঘন্টা। তারপর ম্যাডাম জাগ্রত হলেন আর হৃদকে বোঝালেন তার পৃথিবী কতটা আনন্দময়। সাজ শাওয়ার নিয়ে বেরিয়ে হৃদকে রুমে পেল না। দরজার সামনে একটা স্টিকে নোট লাগানো, সেদিকে খেয়াল করে দেখলো মহাশয় বাজারে গেছেন। সাজ পা টিপে টিপে রুম থেকে বেরোলো আর বসার ঘরের শ্বশুরমশাই দেবর আর বিড়ালকে একসাথে পেয়ে গেল। সাজ যতই পা টিপে টিপে আসুক না কেন, নুপুরে জুমজুম শব্দে তার উপস্থিতি সকলেই টের পেয়ে গেল। একযোগে তাকালো বেচারির মুখের দিকে। সাজ থেমে গেল। মেকি হাসির সাথে সুবিশাল সালাম, চোখ মুখে অস্বস্তি, সব মিলিয়ে পা জমে গেল মেজের সাথে। রোশন সাহেব আর উদয় একসাথে সালামের জবাব নিল।
পাশ থেকে ইবো মিয়াও শব্দে সাড়া দিল। থমথমে পরিবেশটা আরও গম্ভীর হয়ে উঠল। সাজ গুটি পায়ে রোশন সাহেবের সামনে গিয়ে দাঁড়ালো। স্মিথ হাসির সাথে বলল, সরি বাবা, ঘুমোচ্ছিলাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ আম্মাজান, ভালো আছি। আমার পাশে বসেন। সাজ বসলো। রোশন সাহেবের 2 ছেলে। সাজের আগমনে একটা মেয়ের শখ পূরণ হলো, তার সংসার পরিপূর্ণ হলো। এই মেয়ে যতই অন্যায় করুক না কেন, তিনি অসন্তুষ্ট হতে পারেন না। রক্তের সম্পর্কের ঊর্ধ্বে আত্মার সম্পর্ক। এই যে মিষ্টি করে হেসে কথা বলে, ভুলভাল কাজ করে ফেল চোখে তাকিয়ে থাকে, অন্যরকম প্রশান্তি দিয়ে বাবা ডাকে, এসব কিছু তিনি কখনই এড়িয়ে যেতে পারেন না। সাজ বলল, বাবা, আপনার সাথে ঠিকমতো কথা হয়নি। আমার শরীর ভালো আছে? ডাক্তার দেখাতেই তো এসেছি। আচ্ছা বাবা, আজ রেস্ট নিন, আগামীকাল আপনাকে নিয়ে ডাক্তারের কাছে যাব। আপনি যাবেন আম্মু? জি, ভালো হয়। প্রসন্ন হাসলেন রোশন সাহেব। উদয় বলল, ভাবি, তোমার দিনকাল কেমন যায়? আর পড়াশোনা? সব ভালো যায়। আর তোমার? আতঙ্ক দিও না, সামনে পরীক্ষা। আচ্ছা, পড়াশোনা কত দূর? আমায় ছেড়ে বহুদূর। ফিক করে হেসে ফেলল সাজ। একই সাথে হাসলেন রোশন সাহেব। সাজ অনেক কথা বলল। সেই কথার ফাঁকেও ও জানালো যে আজ রাতে সে রান্না করে খাওয়াবে। কি যে খুশি হলেন রোশন সাহেব। হৃদ বাজার করে নিয়ে আসতেই রোশন সাহেব পূর্বের গাম্ভীর্যে লেপটে গেলেন। বললেন, আজ তোর বউ রান্না করবে? বিষম খেল হৃদ। সরু চোখে একবার সাজের দিকে তাকালো, পরপর নিজের বাবার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বলল, বাবা ও রাখতে পারবে না। কেন পারবে না? আমার বউকে দিয়ে রান্না করাবো না। বউ আসবেন, এসে রেঁধে যাবেন। না, বউ রান্না করবে। তোমার বউকে এসে হাঁটতে বলো। আমার বউকে দিয়ে কষ্ট করাবো না। রোশন সাহেব সাজের দিকে তাকিয়ে নরম গলায় জানতে চাইলেন, কষ্ট হবে আম্মু? সাজ বিস্তৃত হাসির সাথে বলল, মোটেও না। হৃদ শক্ত চোখে তাকালো সাজের দিকে। অমৃত খাওয়াতে চাও? মন খারাপ করলো সাজ। অমন বলেন কেন? অতটাও খারাপ রাধি নাকি? একটু নুন হলুদ জাল বেশি হয়, এই যা। এছাড়া কিছু তো আমি সাবধানে রাঁধবো। রোশন সাহেব বললেন, নুন ঝাল কম বেশি হলেও সমস্যা নেই, আমরা মানিয়ে নেব। ঠিক না উদয়? জি আব্বু। হৃদ এই পর্যায়ে হেসে পেল। তারা তো খাল কেটে কুমির আনছে না, বরঞ্চ কুমির ভর্তি খালে যাওয়ার জন্য লাপাচ্ছে। সমস্যা নেই, সবার জীবনে শখ আহ্লাদ থাকে। সন্ধে হয়েছে। সাজ রান্নাঘরে দাঁড়িয়ে ভাবছি কি করবে। শখ করে বলল তো রান্না করার কথা। এখন কি রান্না করা যায়? বা ডাল বাদে তো কিছুই পারে না। এমতো অবস্থায় সে কিচেনের দরজার সামনে হৃদকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে খামোখা খেপে গেল। চোখ মুখ কুচকে বলল, কি? আপনার রান্নার বিরাট বড় ফ্যান ম্যাডাম। দর্শন নিচ্ছি, চুপ থাকেন। ওকে। সাজ বড় ভাব নিয়ে রান্নার জিনিসগুলো গুছিয়ে দেখছিল, তবে খুব বেশিক্ষণ মন আত্মবিশ্বাসী হয়ে থাকতে পারল না। 2 মিনিটের ভেতর কাঁদো কাঁদো মুখ করে ঠোঁট উল্টে হৃদের সামনে দাঁড়ালো। সাজের নকল করে পূর্বের ভঙ্গিমায় হৃদ জিজ্ঞেস করলো, কি? সাহায্য করুন। স্ত্রীকে ঘরের কাজে সাহায্য করলে আল্লাহ আয় রোজগারে বরকত দেন, তাই না? হ্যাঁ, আমি সাহায্য করব, তবে একটা শর্ত আছে। কি শর্ত? পরে বলবো। ঠিক আছে। হৃদ চুলে গরম পানি দিয়ে আটা বের করতে লাগলো। সাজ জিজ্ঞেস করলো, রুটি বানাবেন? আমার জন্য পরোটা বানাইন তাহলে। ঠোঁট ছাপা হাসির সাথে হৃদ জানালো, আমি না ম্যাডাম, আপনি বানাবেন। আমি পারি না। শিখিয়ে দেব। এখন শিখিয়ে এরপর রান্না করে নিয়ে যাওয়া অনেক সময় সাপেক্ষ ব্যাপার। দরকার নেই পরোটার, আপনি রুটি বানান। হৃদ আটা গোলানো শেষে সবজি কাটতে লাগলো। সাজ বলল, ওমা, কি ফাস্ট কাটছেন, একদম আম্মুর মতো। কিভাবে করেন? হাত কাটে না? না, হাত ধুয়ে আসো তুমি। আমি কেন পারি না? আচ্ছা, ধুয়ে আসি। সাজ হাত ধুয়ে এসে বলল। তারপর হৃদ চুলায় গরম তেলের উপর পেঁয়াজ মরিচ দেওয়ার আগে সাজ কয়েক হাত দূরে সরে গেল। হৃদ পেঁয়াজ ছাড়তে সে বলল, ওমা, তেল ছিটে আসে না? ভয় করে না? না। কি জোশ! তুমিও জোশ। এদিকে আসো। সাজ এগিয়ে এলে হৃদ তাকে 2 হাত আগলে নিয়ে দাঁড়ালো। আচমকা অদ্ভুত এক শিরশিরানো অনুভূতি সাজের মেরুদণ্ড বেয়ে উপরে উঠে গেল। লক্ষ্য করল হৃদ ঠিক তার পিছনে দাঁড়িয়ে তাকে আগলে রেখেছে।
তার বা হাত সাজের হাতের উপর ভাজি নড়ছে, ডান হাত দিয়ে সবজিতে নুন মশলা দিচ্ছে। সামান্য ঝুঁকে আছে ডাক্তার সাহেব, তার মুখটা সাজের ডান কাঁধের উপর। সে কথা বলে যাচ্ছে স্বাভাবিকভাবে, তাকে জানিয়ে যাচ্ছে কোনো মশলাটা কি কাজে ব্যবহৃত হয়, লবণ কখন দেওয়া লাগে, কোন তরকারিতে কি দেওয়া লাগে। আচমকা শ্বাস টের পেল সে হৃদের কথা শুনতে পাচ্ছে না, বুকের ভেতরে দ্রিম দ্রিম করে যাচ্ছে, গায়ের শক্তি সব ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। সে বাস ছেড়ে দিল, সোজা গিয়ে হৃদের বুকে পিঠে ঠেকালো, মাথা এলিয়ে দিল পিছনের দিকে। হৃদ কথা বলতে বলতে থেমে গেল সেকেন্ড দুইকের জন্য। পরপরই সাজের কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, এত দুর্বলতা ম্যাডামের জন্য ঠিক না, বি স্ট্রং। দুর্বলতা না চাই, এমন জায়গায় সাজ দুর্বল হবে তা তো কথাই হবে। 3 কবুল করার স্বামী তার। বড় আয়েস করে গায়ের বাস ছেড়ে দিল, কাঁধের ওপর গিয়ে মাথা ঠেকল। উত্তরের প্রেক্ষিতে সাজের নিস্তেজ আওয়াজটা এলো তার কিছুক্ষণ পর। হৃদের আওয়াজ শীতল ও অশান্ত হয়ে উঠল। জ্বালিও না মেয়ে, আমি কিন্তু খুব বেশিক্ষণ ভালো হয়ে থাকতে পারবো না। চমকে উঠল সাজ। হৃদ কখন যে তার হাত ছেড়ে দাঁড়িয়েছে তা বুঝেনি, সে খেয়াল করেনি। ফলাফলে কড়াইয়ের উপর রাখা খুন্তিতে তার একাকী হাত ঢিলে হয়ে এলো, হাত সরে এলো আরও অধিক দ্রুত। খানিকটা নুন মশলা ও সবজি গায়ে লেপটে ঠিক পায়ের উপর এসে খুন্তিটা পড়লো। গোড় কেটে গেল সাজের। কিছুটা সরে আসা অতীত ব্যতীত কোনো প্রতিক্রিয়া তার মধ্যে দেখা গেল না। হৃদ ব্যস্ত হয়ে পড়লো লেগেছে। অন্য মনস্ক সাজ বিড়বিড় করে বলল, কি জানে। হৃদ পায়ের দিকে তাকালো। সাজের হাত মুখের তুলনায় পা ফর্সা, সে পা দুটোয় তেল মশলা মেখে আছে। হৃদ নমনীয় কণ্ঠে সুদালো জ্বলছে। তারপর বেশ কিছু সময় উত্তরের অপেক্ষায় রইল। ওপাশ থেকে বেশি আসা নিঃশ্বাসের শব্দটা অশ্রবণীয়। হৃদ সাজের দিকে তাকিয়ে দেখতে পেল মেয়েটা একদৃষ্টে তার দিকে তাকিয়ে আছে। কিছু কিছু মুহূর্ত বড় থমকানো হয়, নিঃশ্বাস নেওয়ারও ফুরসত পাওয়া যায় না। সাজ এখন তেমনই এক মুহূর্ত উপভোগে ভীষণ ব্যস্ত। হৃদ তা টের পেয়ে উৎকণ্ঠিত হলে একটা চেয়ার টেনে এসে সাজকে বসালো। প্রকৃতি মাঝে মধ্যে আমাদেরকে অদ্ভুত ও অনিন্দ কিছু মুহূর্ত উপহার দেয়। সাজের বুক জোরে জড়িয়ে থাকা ছিনছিনে সুখের কাছে সামান্য জ্বলুনি পরাজিত হলো। সে হা হয়ে হৃদকে দেখে গেল। হৃদের উতলা ভাবটা সবার চোখে পড়ে। সে একটা কাছের বাটিতে ঠান্ডা পানীয় বরফ নিল, তারপর সাজের সামনে হাঁটু মুড়ে বসলো। একটা নরম কাপড় দিয়ে তার পা পরিষ্কার করার উদ্দেশ্যে স্পর্শ করতে সাজ কেঁপে উঠল। চোখ মুখ দিয়ে বিস্ময়ে ঠিক করতে লাগলো। হৃদ পায়ে বরফ ছোঁয়াতে ছোঁয়াতে বলছে, জ্বলছে। দুধারে মাথা নাড়লো সাজ। না। হৃদ তাকালো। তার সঙ্গে সঙ্গে সাজ বলল, তুমি এভাবে তাকিও না, চোখ দুটোই মরণ এসে যায়। বিগত 1.5 মাস ধরে রাফি আর পূর্বিকাকে কল দেয়নি। প্রতিবার পূর্বিকে নিজ থেকে কল দেয়, টেক্সট করে, দোষ না করেও সরি বলে। রাফি অভ্যস্ত সেসবে, তাকে দিয়ে দিয়ে এমন এক পর্যায়ে এনেছে পূর্বি যে সে জানে মেয়েটা নিজেই লেজ নাড়তে নাড়তে চলে আসবে। আর এসবের মধ্যে রাফি ভুলেই গেছে যে মানুষ একদিন ফিরে আসে, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন ফিরে আসে, 6ষ্ঠ দিনও এসে যায় নিজের সাথে যুদ্ধ করে। অথচ 7ম দিনটা ভয়াবহ। এই দিনটা যদি কখনো এসে যায় পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তবু সেই মানুষটা ফিরবে না। সহ্য শক্তির সীমা অতিক্রম হয়ে গেলে সে শান্তি থেকে বিচ্ছেদ। পূর্বিকার 7ম দিনটায় পাথর হয়ে বসে আছে। সে কাঁদছে না, অনুতপ্ত হচ্ছে না, ফিরে যাওয়ার ইচ্ছাটাও দেখাচ্ছে না। অন্য মনস্ক হয়ে বসে আছে একাকী। আর পাশে কেউ থাকলে তখন হাস্যোজ্জ্বল মুখে কথা বলছে। পূর্বিকা দীর্ঘশ্বাস ফেলল। তার শার্টটা, ডায়েরি ও টুকিটাকি সব কিছু জুড়িতে রেখে আগুন জ্বালিয়ে দিল। সেই জ্বলতে থাকা আগুনের দিকে তাকিয়ে মলিন হাসল। একটা কাগজ আর কলম হাতে তুলে নিয়ে শেষবারের মতো লিখল কিছু শব্দ। রাফি, তুমি আমাকে কখনো ভালোবাসোনি। অল্প কয়টা শব্দ, তার মধ্যে দিয়ে পূর্বিকা মনের সকল অনুভূতি প্রকাশ করে দিল। সেই কাগজটা জ্বলতে থাকা আগুনের মধ্যে পুড়িয়ে ফেললো। অনুভূতিরা এভাবেই পুড়ে যায়, নিঃশেষ হয়ে দাঁড়িয়ে যায়। আর তারপর পূর্বিকা লম্বা একটা ঘুম দিল। ঘুম ভাঙলো রাতে একটা কলে। কন্ট্যাক্ট নাম্বারটা সেভ করা আছে বব পেন দিয়ে। পূর্বিকা কল রিসিভ করার আগেই কন্ট্যাক্টের নাম্বারটা মুছে দিল। কেটে গেল। দ্বিতীয়বার রিং হলো। রিসিভ করলো কিছু সময় পর। ওপাশ থেকে রাফি কিছুটা রাগী স্বরেই বলল, কি রে ভাই, বিয়ে শাদী করে ফেললা নাকি? কল টল দেও না, কাহিনী কি? এত ব্যস্ত কিসে তুমি? পূর্বিকা শান্ত কণ্ঠে বলল, তুমিও কল দাওনি? একটা মেসেজ দিতে হাত ক্ষয় হয়ে গেছিল তোমার।
তোমার তরফ থেকেও কোনো মেসেজ আসেনি? সাংঘাতিক রেগে গেল রাফি। কি আজব, কম্পিটিশন লাগাও আমার সাথে? তোমার মতো শুয়ে বসে থাকি? কাজকাম করা লাগে, ব্যস্ত থাকি আমি। ও আচ্ছা। পূর্বিকার অসম্ভব শীতল আওয়াজে ভয়কে গেল রাফি। নিজেকে শান্ত করার প্রচেষ্টায় একটু আওয়াজ নরম করে বলল, তোমার কি হয়েছে বলো তো? কোনো সমস্যা? না। কিছু হয়েছে? কোনো কারণে আপসেট? না। বাড়িতে ঝামেলা? না। রেগে আছো আমার উপর? না। আর ধৈর্যের সাথে খেলতে পারল না রাফি। অত্যাচার্য হয়ে গিয়ে বলল, ডং কম কইরো পূর্বী। কিছু না হইলে এত কাহিনী মারাইতেছ কেন? কি কাহিনী করলাম? নতুন ফলা পাইছ? ফেলে ফেলাম, তোমার কি? রাফি 2 সেকেন্ডে চুপ থাকলো। এরপর আবারও শান্ত হতেই পূর্বিকা বলে উঠল, আমি ব্রেকআপ করতে চাই তোমার সাথে রাফি। চমক ও বিস্ময়ে তরুণ রাফির শব্দ হারাতে লাগলো। এর আগে কখনো পূর্বিকা এটা বলেনি। রাফি নিজেই বারবার ব্রেকআপ করত। পূর্বিকা হাতে পায়ে ধরে তখন তাকে সম্পর্ক ঠিক করতে রাজি করাতো। এবার কি হলো আসলে? রাফির মাথায় আসে না। রাগে মস্তিষ্ক ক্ষিপ্ত হয়ে ওঠে। নতুন পাইছস? আমারে সিট করতেছস? শালি, তোর চরিত্রে যে খারাপ হয়ে গেছে, এটা আগে জানলে 1 সেকেন্ডও তোর সাথে থাকতাম না, লাথি মেরে ব্রেকআপ করে নিতাম। এখন তাই করছি। আমাকে কখনো কল টেক্সট দেবে না। ব্রেকআপ তুই না, আমি করব। তোর মতো মাইয়ারে দিয়ে পোষাবে না আমার, ব্লক করে দেব। আর আমার সিট করে ভাবতেছিস শান্তিতে থাকবি? তোর জীবনটা নষ্ট না করে দিলে আমার নামও রাফসান রাফি না। পূর্বে গম্ভীর হলো। সিট কে কাকে করেছে সেটা না হয় ভাদেই থাকুক রাফি। 1.5 মাস, 45 দিন, 1080 ঘন্টা, 66,800 মিনিট। এই মিনিটে কি তোমার একটু সময় হয়নি আমার জন্য? 2 মিনিটও না? আচ্ছা, মানলাম তুমি ব্যস্ত ছিলে, মানলাম তুমি কাজের প্রেশারে ছিলে, তাই বলে খাওয়া দাওয়া বন্ধ করেছ? ঘুমাওনি রাতে? এই সময় কি 2টা মিনিট আমার জন্য ছিল না? আচ্ছা, এটাও মানলাম যে সময় ছিল না। আমি এদিকে মিসে অপেক্ষা করতে করতে মারা পড়ি, খেতে গিয়ে কেঁদে ফেলি বা অসুস্থ হয়ে হসপিটালে অ্যাডমিট থাকি। তোমার কিছু আসছে না, যাচ্ছে না। আমি কিসের জন্য তোমার কাছে যাব? আচ্ছা, সেই কথাটাও বাদ দিলাম। বাবা মায়ের দিনের পর দিন বিয়ের প্রেশারটা মাথায় নিয়েও তোমার সাথে শান্ত হয়ে থাকা, বাবা মায়ের আজে বাজে কথা শুনেও তোমার সাথে মুচকি হেসে কথা বলা, এসবের পর যখন তোমাকে বললাম চলো বিয়ে করি, তোমাকে বললাম আমার তেমন খরচ নেই, জাস্ট বিয়েটা করো, সেই তুমি নানান অজুহাত দেখিয়ে গেলে। এখন না, এখন সুযোগ নেই, ক্যারিয়ার গড়ার টাইম, প্রেম করার সময় তোমার এগুলো মাথায় আসেনি। এখন তোমার এসব অজুহাতগুলো দেখেও কিভাবে তোমার জন্য অপেক্ষা করি বলো আমায়? অল্পতে সন্তুষ্ট ছিলাম বলে আমাকে যে ভালোটুকু রাখা লাগবে সেই খেয়ালটুকু তোমার কখনো ছিল না। আমার কোনো চাহিদা ছিল না বলে তুমি আমাকে সময়টুকু দিতেও কার্পণ্য করে গেছো। আমি চুপ থাকি বলে ভেবেছো কষ্টটুকুও পাই না, যখন যা মুখে আসে বলে গেছো। আমি তোমার সামনে কান্না লুকিয়ে হাসি মুখে ছিলাম বলে নিজের দোষগুলো নিয়ে অনুপাত তো দূর, সামনে সরি অবধি বলনি। যে মানুষটা আমার মন বোঝে না, অভিমান বোঝে না, অভিযোগ বোঝে না, আমায় ভালো রাখার কোনো তাগিদ নেই, কেবলমাত্র তোমায় ভালোবাসি বলে সব সয়ে নিয়েছিলাম। বারবার আত্মসম্মানকে ফেলে তোমার কাছে ফিরে এসেছিলাম, আর তুমি তো আমাকে সস্তা ভেবে নিয়েছ। চুপচাপ সবটা শুনল রাফি। পূর্বীর বলা থামতে এসে বলল, তুমিও আমাকে কখনো বুঝোনি পূর্বী। আমি পুরুষ মানুষ, বাইরে কাজ করি, মানুষের সাথে মিশি, রাগ থাকবে, স্বাভাবিকভাবে নেওয়া লাগবে, কম্প্রোমাইজ সব মেয়েদেরই করা লাগে, তোমারও করা লাগবে। আমার বিয়ে না করে অন্য কোথাও করো, সেখানেও স্যাক্রিফাইস, কম্প্রোমাইজ এসবই করা লাগবে। হেসে ফেলল পূর্বী। স্টিল ইউ আর নট অ্যাসেম্ড ফর হোয়াট ইউ ডিড। বড় গলায় নিজেকে পুরুষ মানুষ দাবি করে আমার সব অভিযোগকে ঠুনকো প্রমাণ করার অযথা চেষ্টা করে যাচ্ছ। তুমি কি জানো এগুলো কাপুরুষিত আচরণ? কিছু বলছি না বলে যা তা ভুইল না, বাসা ঠিক করো। সরি, পারছি না, একটু বেয়াদবি করবো আজ। পূর্বী লম্বা করে শ্বাস টেনে ফের বলল, নারী পুরো সমাজের কাছে অবহেলিত, মাথা নত করে রাখে, কেবলমাত্র প্রেমিকের কাছে মাথা উঁচিয়ে বাঁচতে চায়। প্রেমিকের কাছে নত হলে পুরুষের জাত যায় না, আমি কেন নত হব? কি দোষ করেছি আমি? পূর্বিকা আবারও হাসলো। আচ্ছা, দোষ করিনি মানলাম, তো বলো
তোমার বিয়ের প্ল্যান কবে? 3-4 বছর পর। তখন তোমার বয়স কত হবে? 30। আর আমার 28। বুকে হাত রেখে একটা সত্য বলো, তুমি তোমার বাবা মায়ের অবাধ্য হয়ে আমাকে বিয়ে করতে পারবে? রাফি ইতস্ত করতে লাগলো সত্য বলতে। সে কখনোই বাবা মায়ের অবাধ্যে গিয়ে বিয়ে করবে না। পূর্বিকা তার নিশ্চয়তায় উত্তর গিয়ে বলল, তোমার কি মনে হয় তোমার বাবা মা একটা 28 বছর বয়সী, আহামরি দেখতে শুনতে ভালো নয়, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও যেমন তেমন এমন এক মেয়ের সাথে তোমাকে বিয়ে দেবে? না। অ্যান্ড দ্যাটস ইট রাফি, যেটা পরে হওয়ার ছিল সেটা আজ হোক। মানে সত্যি ব্রেকআপ চাইতেছ? হ্যাঁ, ওকে। রাফির খারাপ লাগছে না এখন। পূর্বিকা ইদানিং অনেক বোরিং হয়ে গেছে। দেখতে শুনতে আকর্ষণীয়, আহামরি ভালো লাগছিল না। বিয়েটা এমনিতেও করতো না, তবুও অনেক দিন একসাথে থাকতে একটা পোষা কুকুরের প্রতিও মায়া জন্মে যায়। তার এসব ভাবনা চিন্তার মধ্যে পূর্বিকা ফের বলে উঠল, স্ত্রী আর প্রেমিকা ভিন্ন জিনিস। তাকে যত্ন রেখো, ভালোবেসো। তাকে নিজের করার আগে দায়িত্ব শিখে নিও। ভালো থেকে দোয়া করি। পূর্বী ওপাশ থেকে রাফির আর কোনো কথা শোনা গেল না। কল কেটে দিয়ে ব্লক, তারপর ফোন বন্ধ করে ফেলল। এরপর কিচেনে গিয়ে 1 কাপ চা বানিয়ে অদিতে রুমে চলে এলো। আর অদ্ভুত শান্তি লাগছে আজ। দীর্ঘ সময় পর পা থেকে লোহার শিকল খুলে গেলে যেমন স্বস্তি, আরাম লাগে না তেমনটা লাগছে। বুকে থেকে নেমেছে পাথর। ওদিকে অদিতিও হেসে খেলে গল্প করছে পূর্বিকার সাথে, অথচ তার ভেতর দিয়ে যে কি যাচ্ছে গুণাক্ষরের কেউ টের পেল না। দুনিয়াটা একটা রঙ্গমঞ্চ। যে যত প্রতিক্রিয়া দেখাবে সে তত বেশি নাটকীয় অনুভূতিদের চাপে মরে যাবে। পৃথিবী কাউকে সর্বোচ্চ সুখ দেয়, কাউকে একপাক্ষিক যন্ত্রণা দেয়, কাউকে দেয় সব কিছু সয়ে নেওয়ার এক অপরিসীম শক্তি। আর নারী নিষ্ক্রিয় হতে শিখে গেলে পুরো দুনিয়ার মানুষ তাকে ভয় পায়, মান্য করতে বাধ্য হয়ে যায়। রাত 11:30টার দিকে ছাদে বসে আছে পূর্বিকা। কৃষ্ণপক্ষের শেষ তিথি। আকাশে ধারালো এক বাঁকা ছাদ। স্ট্রিট লাইটের কৃত্রিম আলোয় প্রজ্বলিত হয়ে আছে পূর্বিকার এক পাশ। পরনে বিভিন্ন রঙের মিশ্রণে একটা স্কার্ট ও মেরুন টপ। রমগঙ্গা শরীরে ছোট্ট মুখ, কোকড়া চুল, অমিত্র হাসি ও অনড় দৃষ্টি তাকিয়ে আছে আকাশের দিকে। কিছুক্ষণ পর একটা ছেলের আওয়াজ শুনতে পেল সে। আপনার কি মন খারাপ? ভ্রুকুচকে তাকালো পূর্বিকা। কৈশোরের শেষ প্রান্তে এসে অপরিচিত এক মানুষের জন্য দুচোখা অদ্ভুত ধরনের দুশ্চিন্ত সিঁড়িঘরের সামনে দাঁড়িয়ে আছে এক লম্বাটে ছেলে। মুখে ভীষণ চেনা, তবে পূর্বিকা চিনতে পারলো না। তাকিয়ে রইল একদৃষ্টে। এগিয়ে এলো ছেলেটা। লম্বাটে হ্যাংলা পাতলা শরীর, ট্রিম করা দাড়ি, বড় বড় চুল, সাদা ডোলার টি শার্ট ও গাঢ় রঙের ট্রাউজার পরে পকেটে হাত গুজে এগিয়ে এসে ঠোঁট চেপে রেখেছিল এতক্ষণ অভিমানী দৃষ্টি নিয়ে জিজ্ঞেস করলো, চিনতে পারেননি মিস অনারেবল পূর্বিকা? কোচকানো কপালে আচমকা হেসে ফেলল পূর্বিকা। উদয়? ইয়েস, ইটস উদয় আহমেদ রোদ। ফরএভার ইট ইউর সার্ভিস। চমক ও বিস্ময় পূর্বিকার চোখ মুখে মিলেমিশে একসাথে। কতদিন বাদে? কবে এলে? দেখি এদিকে এসো তো। শেষবার যখন দেখেছিলাম তুমি আমার কাঁধ অব্দি ছিলে। পূর্বিকা উঠে দাঁড়ালো 2 কদম। উদয় এগোল 2 কদম সে নিজ মুখোমুখি পদক্ষেপ তাদের। উদয় মাথা নত করে হাসলো। আর এখন আপনি আমার কাঁধ অব্দি? পূর্বিকা ওর চুল হাত বুলিয়ে দিয়ে বলল, বাপরে, এত লম্বা কেন হলে? নাগালি পায় না। পূর্বিকা তখন সদ্য ভার্সিটিতে অ্যাডমিশন নিয়েছে। তার বড় ভাই আর হৃদ বন্ধু, সেই হিসেবেই হৃদের সাথে পরিচয়। সেবারই উদয় যখন ক্লাস 8-এ পড়তো তখন এখানে এসেছিল। হৃদের ব্যস্ততায় ভীষণ বোর হতে পূর্বিকার সাথে পরিচয়। পূর্বিকা বরাবরই ভীষণ ম্যাচিউর ছিল। উদয় তাকে খুব সম্মান করত, সম্মানের সাথে মিস অনারেবল বলে ডাকতো। আজ দীর্ঘ 4.5 বছর পর দেখা। পূর্বিকা আগের মতো বসে জিজ্ঞেস করলো, কি অবস্থা, কবে আসা হলো? এসে জানাওনি কেন? ভুলেই গেছো? আর কত বড় হয়ে গেছো? প্রেম করো? গার্লফ্রেন্ড হয়েছে? জানিও কিন্তু আমাকে। এত প্রশ্ন যেন শুনতেই পায়নি এমন এক ভাব করে উদয় বলল, আপনার মন খারাপ কেন পূর্বিকা? পূর্বিকা ঘাড় বাঁকিয়ে তাকালো। বোঝা যায়? হ্যাঁ, কিভাবে বোঝা যায়? আপনার চোখে। আপনি যখন খুব খুশি থাকেন তখন আপনার হাসির সাথে সাথে চোখ দুটোও হাসে। যখন কারণবশত উদাসীন থাকেন বা মন খারাপ থাকে তখন হাসিটাও কেবল ঠোঁটেই লেগে থাকে, চোখ মুখ আর ছুতে পারে না।
উদয় একটু থামলো। অধীর আওয়াজে পরক্ষণেই বলল, আপনার হাসিতে প্রাণ নেই। মন খারাপের কারণটা আমাকে বলতে পারেন? আমি আজ জাজ করব না, কেবল শুনবো। উদয়ও পূর্বিকার সামনে তারই মতো রেলিংয়ের উপর বসে পড়ল। পূর্বিকা মৃদু হাসল। আমার ব্রেকআপ হয়ে গেছে আজ। 4.5 বছরের সম্পর্ক 4 মিনিটে শেষ। পূর্বিকা থামলো, বড় করে গ্লাস টেনে নিয়ে চুপ হয়ে গেল। উদয় বললে, এজন্য মন খারাপ? না, আমি ব্রেকআপ চেয়েছিলাম। যা হয়েছে ভালোই হয়েছে, তবে দীর্ঘ সময়ের সম্পর্ক না, একটু কষ্ট পাচ্ছি, এই যা। ছাড়ো সেসব, তুমি কিছু বলো। তোমার সাথে কথা বলে মন ভালো লাগছে। আমি কথা বলবো? কোনো গল্প বলবো নাকি ঘটনা? তোমার ইচ্ছে। রূপকথার গল্প শুনবেন? এমনিতে এগুলোর বয়স আমাদের নেই, কিন্তু আপনার ভালো লাগবে ফর শিওর। তাহলে বলো। পাশে একটা অলকা নান্দা ফুলের গাছ। উদয় সেখান থেকে একটা ফুল ছিঁড়ে পূর্বিকার কানের পিঠে গুঁজে দিয়ে বলল, আপনার মেরুন আউটফিটের সাথে এই হলুদ ফুলটা খুব মানাচ্ছে। একদম যেন আগুনের ভেতর রাখা একটা সূর্যমুখী, যার অস্তিত্বই প্রশ্ন তোলে, কিন্তু সে থাকলে পুরো দৃশ্যটাই বদলে যায়। পূর্বিকা হেসে উঠে, তুমি বড় হয়ে খুব প্লাটি হয়ে গেছো। উদয় তার বড় চুলগুলোর পেছন দিকে সামান্য চুলকে হাসল। গল্প শুরু করি? নিশ্চয়। উদয় বলল, পেছনের দেয়ালে হেলান দিয়ে বসুন। আচ্ছা, চোখ বন্ধ করুন। শুরু করব? হ্যাঁ, প্লিজ। এক দেশে ছিল এক রাজকুমারী। তার রূপ আর গুণ যেন প্রতিনিয়ত একে অপরকে হার মানানোর প্রতিযোগিতায় লিপ্ত। কেউ যখন তাকে অসাধারণ সুন্দরী বলতো, সঙ্গে সঙ্গেই থেমে গিয়ে যোগ করত, তবে যেন যেমন গুণী তেমনই দুর্লভ। রাজা প্রতিটি সিদ্ধান্ত নেওয়ার আগে মেয়ের পরামর্শ না নিয়ে কখনোই এগোতেন না। সেই রাজ্যের সুখ সমৃদ্ধির গল্প তখন ছড়িয়ে পড়ছিল আশেপাশের সব রাজ্য। তারপর একদিন সেই রাজকুমারী প্রেমে পড়ে গেল, আর রাজকুমারীর ধীরে ধীরে প্রেম যেন তারও পুরো জগৎ হয়ে উঠল। নিজের যত্ন, নিজের সত্তা সব যেন কোথায় হারিয়ে গেল। তার মুখে যেন বিষণ্ণ ছায়া, চোখে ক্লান্তি, ভুল সিদ্ধান্তে রাজ্যে নেমে এলো দুর্দশা, বিভ্রান্তি, ধ্বংস। সে কি এরপর অনেকটা সময় কাটিয়ে একদিন সে বুঝতে পারলো সে ভুল মানুষকে ভালোবেসেছে। রূপকথায় যেমন সত্যিকারের রাজকুমার একদিন এসে পৌঁছায়, তার আগে ভুলের ভিড়ে সে হারিয়ে গিয়েছিল। সে যে প্রেমিক ছিল না, সে ছিল এক হিংসুটে রানীর পাঠানো রাক্ষস। খুব ভয়াবহ ব্যাপার। এরপর তবুও রাজকুমারী হাল ছাড়েনি, নিজেকে নতুন করে গড়লেন, নিজের যত্ন নিলেন, রাজ্যের হাল ধরলেন। ধীরে ধীরে রাজ্যে ফিরে পেল তার হারানো জৌলুস ছাদের আলোর মতো প্রশান্তি আর সোনালি ধানের মতো সমৃদ্ধি। এখানেই শেষ না, তারপর তার জীবনে এলো এক সত্যিকারের রাজা, যে তাকে ভালোবাসলো, বুঝলো, মর্যাদা দিল। তারা একসঙ্গে রাজ্য চালালো, ভালোবাসায়, সমতায়। তারা সত্যিই সুখী ছিল, শুধু রূপকথার মতো নয়, বাস্তবে। চোখ খুলে ফেলল পূর্বিকা, উৎফুল্লতা নিয়ে হেসে ফেলল। কি সুন্দর, কাইন্ড অফ মোটিভেশনাল ছিল। মেনশন নট, আম অলওয়েজ এট কুইন সার্ভিস। হালকা ফ্লার্টি গলা হেসে ফেলল পূর্বিকা। আচমকা তার মনে হলো সে ভালো আছে, খুব ভালো আছে। হাসতে গেলে এখন আর বুক বার হয়ে আসছে না, এখন আর সামনে এগোতে গেলে পা আটকে পড়ছে না। রাতে ঘুমোতে গিয়ে ঘটলো আলাদা এই ঘটনা। ডাক্তার অনয় আহমেদ, হৃদ ও অষ্টাদশী সানজিদা আফরিনের বৈবাহিক প্রায় 4.5 মাসের পরবর্তী একটি রাতে তাদের প্রথম রাতের মতো একত্রে রাত্রি যাপন। দুই পক্ষে চরম মাত্রায় বিচলিত, মস্তিষ্কে দপদপ করে জ্বলছে তাদের। খাটের একপাশে পুনঃ ডুব দিয়ে বসে ঘামছে সাজ, ওইদিকে এক সিটে সোফায় বইয়ে মুখ লুকিয়ে বসে আছে হৃদ। তারও কপালে ঘামের ফোঁটা। অস্বস্তিকর গোটা এক মুহূর্তের 48টা মিনিট কাটিয়ে কেসে ওঠে হৃদ। কোনোর দিকে দৃষ্টি শক্ত হয়ে সাজের ডানে বামে, সামনে পিছে, উপর নিচে, কোথাও সে তাকাবে না, ভুলে না, এমন মনোভাব নিয়ে তার চোখ দুটো জলজল করছে। কিছুটা সময় পর ওপাশ থেকে হৃদের বাড়ির স্বরে কিছু শীতল শব্দ পাওয়া গেল। তুমি ঘুমাও, আমি এখানে ঘুমাচ্ছি। ফোনে চোখ রেখে সাজ বিড়বিড় করলো, কিং সাইডের বেডে কুইং একা ঘুমালে পাপ লাগবে। হৃদ বিস্মিত হলো, লম্বাটে কপালে পড়লো ভাঁজ, ঠোঁটের কার্নিশে ঠাট্টার হাসি। তো ম্যাডাম কি আমার সাথে ঘুমাতে চাইছেন? বড় শান্ত প্রশ্ন। সাজের প্রতিক্রিয়াহীন থাকতে ভীষণ বেগেই পোহাতে হচ্ছে, তবুও নিজের ভাবমূর্তি অটল থেকে সাজ বলল, বৃষ্টির রাতে স্বামী থাকতেও একা ঘুমাবো? কদাপি নহে, ভদ্রলোকের মতো কাছে আসুন। তোমার কন্ট্রোললেস মুখটা এক্সপ্রেশনালি
অ্যাট্রাকটিভ। সাজ প্রসঙ্গ পাল্টাতে ফোন রেখে সোজা তাকিয়ে বলে উঠল, আচ্ছা আপনি আমার চেয়ে কয় বছরের বড়? পরিস্থিতি বড় স্বাভাবিক হয়ে গেল। হৃদ ভেবে ভেবে বলে উঠল, 12। 1 যুগ। হ্যাঁ। সাজ অত্যন্ত দুঃখী মনে বলল, আপনি আমার বাপের বয়সী। হৃদ অসহায় চোখে কিছুক্ষণ তাকিয়ে রইল। কিভাবে একটা মেয়ে তার হাজব্যান্ডকে বাপ বানাতে উঠে পড়ে লাগে হৃদের মাথায় আসে না। সে সময় নিয়ে বলল, আমি তোমার ভাইয়ের বন্ধু সাজ। বাপের সমান কিভাবে হই? আপনি ভাইয়ের বন্ধু? হ্যাঁ। ও, তার মানে আমারও ভাইয়া। আসসালামু আলাইকুম হৃদ ভাইয়া। হৃদ হাসতে হাসতে বলল, স্বামীকে ভাই ডাকলে পাপ লাগে কন্যা। চোখ ফিট করে তাকালো সাজ। মে আই কল ইউ ডার্লিং? ইয়েস ইউ মে। ডার্লিং, বেডে আসুন, আপনাকে চক্ষু ভরে দেখি। সমানে সমানে দুষ্টুমি চলছে, কথার সাথে কথার চক্ষুর চলেই যাচ্ছে। হৃদ বিছানায় এসে হেলান দিয়ে বসলো। হাসতে থাকলো দুজনে। হাসির ধমকে ক্ষণে ক্ষণে ফুলে ফেঁপে উঠছে হৃদের ভারী শরীরটা। সাজ নির্বিশেষ তাকিয়ে রইল, চোখের পলক ফেলল না। হৃদ যখন সাজের চোখে চোখ রাখলো, খামখেয়ালি ফোনার উৎসবে মেতে থাকা সাজ ছোট্ট করে হাসলো। তুমি বড় সৌভাগ্যবান পুরুষ। সাজ সচরাচর হৃদকে তুমি বলে ডাকে না, যখন ডাকে হয়তো তখন পুরোপুরি হৃদের গিন্নি ফোনে উৎফুল্ল হয়ে থাকে, নয়তো আবেগ অনুভূতির সম্মিলিত যাতনায় মারা পড়ে থাকে। এই সময় তার সাথে দুটোই ঘটেছে। ঘটনা যেতে যেতে দেখে হৃদের হাসি কমে এলো। জিজ্ঞাসূচক বাক্যটা এলো পরপরই, কেন? কারণ তুমি কারো শখের বাগানের প্রথম ও একমাত্র অমরাবতী। হৃদের আওয়াজ ধীরে ধীরে ভারী হতে লাগলো। কার? একটুকরো হাসলো সাজ। নিঃসন্দেহে আমার। সাজ আবারও বলল, তুমি আমার অনেক শখের, ভীষণ যত্নের। কবে থেকে? আজ থেকে, এই মুহূর্ত থেকে। চোখ বন্ধ করলাম। বড় করে শ্বাস নাও। নিলাম। স্বাভাবিক হলাম। গা ছেড়ে নরম হয়ে বসলাম। এখন আরও একটা শ্বাস টানো। ভালোবাসো? সেই দিনের মতো আবারও প্রশ্ন। সাজের ঠোঁটের কারণে সেই হৃদের দৃষ্টি স্থির। মেয়েটা প্রশস্ত হাসলো, অসম্ভব আত্মবিশ্বাসের সাথে বলল, ভালোবাসি। কতটা? এক জীবনে জমিয়ে রাখা সবটা পরিমাপে? ব্ল্যাক হোল। উত্তরটা হৃদের মন মতো হলো, ভীষণ মন মতো। সে চোখ বন্ধরত শ্বাসকে গভীর শ্বাস টানতে দেখে রসিকতার সুরে জিজ্ঞেস করল, তুমি কি হারিয়ে গেলে? হ্যাঁ। কোথায়? তোমার নিঃশ্বাসেরও কাছে। এমন অপ্রত্যাশিত উত্তরে হৃদের সবটুকু হাসি উড়ে গেল। চোখ দুটোর অবাধ বিচরণ সাজের শ্যামরঙা মুখটুকুতে। সে ভীষণ ধীর আওয়াজে বলল, তাকাও। সাজ দেখতে পেল হৃদ নৈকট্য বাড়িয়েছে আরও খানিকটা। গাঢ় বাদামি চোখের মনিতে স্পষ্ট বেসে আছে তার অনিয়ন্ত্রিত আত্মসংযম। গলার স্বর অত্যাধিক ভারী ধীর কর্কশ। বাইরে মেঘ ডেকে উঠল। রুমের ভেতরে হৃদ প্রথমবারের মতো কোনো মেয়ের সামনে নত হলো। কানের কাছে মুখ নিয়ে ফিস করে বলল, তোমাকে অপেক্ষা করা আমার সাধ্যের বাইরে সন্ধ্যা। সাজ স্বামী শ্বশুরের সাথে আজ নাচতে নাচতে হসপিটালে চলে এসেছে। হৃদ একবার বলেছিল, সাজ তোমার যাওয়ার প্রয়োজন নেই। সাজ তাতে এমনভাবে তাকিয়েছিল যেন তার আর একটা নেতিবাচক কথা বলবে, আর সঙ্গে সঙ্গে বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে নাকের পানি চোখের পানি এক করে কেঁদে ফেলবে। সাজের এমতো অবস্থা দেখে হৃদ না হেসে পারে না। একটাই বউ তার, আসুক। তার জন্য হসপিটাল তো সামান্য বিষয়, কবরস্থানকেও দর্শনীয় স্থান বানাতে রাজি। এমন মনোভাবে সাজ বড় খুশি হলো। ফলস্বরূপ এখন হসপিটালের ওয়েটিং এরিয়াতে শ্বশুরের সাথে বসে। তার পরনে একটা ছাইরঙা সুতির 3 পিস, চুলগুলো খোপায় আটকানো। সাজসজ্জাহীন ছোট্ট মুখটায় যেন গত রাতের লজ্জা জল করছে। সব মিলিয়ে স্কুল পড়ুয়া বাচ্চা লাগছে। মজার ব্যাপার হলো, সাজ তার শ্বশুর আর স্বামীর সাথে মিলিয়ে জামা পরেছে। স্পষ্ট ও শুদ্ধভাবে বলা চলে, আজকে তার স্বামী ও শ্বশুরকে জোর করে ছাইরঙা শার্ট ও পাঞ্জাবি পরিয়েছে। কেবলমাত্র মেয়েটাকে তারা কিছু বলতে পারেন না, আর তাই বলে এভাবে অত্যাচার করে যাবে? হৃদ রিসিপশন লিস্টের সাথে কথা বলছে। সাজ স্মিত হেসে রোশন সাহেবকে বলল, বাবা, আমি আমাদের একটা ছবি তুলি, তারপর সেটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব আপনার ছেলেকে ট্যাগ করে। জানেন, আপনার ছেলে এখনও প্রোফাইলে রিসেপশন
স্টেটাস সিঙ্গেল দিয়ে ঘুরছে। কত মেয়েরা কত আজে বাজে কথা বলে যে আপনার সামনে সেসব মুখেও আনতে পারবো না। আজ আপনার ছেলের সিঙ্গেল শিপ গোছাবো। কত সাহস তার। রোশন সাহেব মাথা নাড়লেন। ঠিক আছে বাবা, আপনি আমার সাপোর্ট আছেন না? নিঃসন্দেহে আমি আপনার সাপোর্টে আম্মা, চোখ বুঝে আপনার সাইটে। সাজ প্রশস্ত হেসে বলল, বাবা হাসেন একটু, ছবি তুলি। সাজ অনেকগুলো ছবি তুললে। হসপিটালে যে কেউ এরকম ড্রেস ম্যাচ করে আসে, এসে আবার 32 দুগুণ 64টা দাঁত বের করে ছবি তুলতে পারে, সে কথা লোকে বিশ্বাস করতো না যদি না এই 2 নমুনাকে তারা দেখতো। এমনই এক ভদ্রমহিলা রোশন সাহেবকে জিজ্ঞেস করলেন, মেয়ে নাকি ভাই? হাসি মুখে রোশন সাহেব বললেন, জি। সাজও হাসলো। তারপর রোশন সাহেবকে বলল, বাবা আমি চা কিনে আনি? হ্যাঁ, এই হসপিটালের ক্যান্টিনের চাটা মজার। আচ্ছা মা। সাজ উঠতেই হৃদের সাথে দেখা হয়ে গেল। দেখা না, সাজ ইচ্ছে করে না দেখার ভান করে ধাক্কা খেলো। তারপর লাজুক হাসলো। হৃদ তো দেখে জোরপূর্বক হেসে বলল, তোমাকে তো পরে দেখে নেব ম্যাডাম, গত রাতের হিসেব বাকি আছে। একটু যেন ভয় পেল এমন ভাব করে সাজ বলল, তাই না? আপনাকে ফিলিংসে আর ডুবে আমি গত রাতের মতো আবারও ঘুমিয়ে যাব। হৃদ হেসে ফেলল, দুধারে মাথা নেড়ে বলল, এই দিন তো দিন না ম্যাডাম, আমার দিনও আসবে। সাজ চোখ মেরে বলল, মিস্টেক, রাত হবে। চারপাশে এত এত মানুষের আনাগোনা, তার মধ্যে থেকেও হৃদ খানিকটা ঝুঁকলো। ফাস্টফুড শরীরের এই মেয়েটা হৃদের বুক বরাবর নাগালো। পেতে হলে মাথাটা 160 ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকানো লাগে। হৃদ বেচারিকে নিয়ে এতটা কষ্ট করালো না। নিচ থেকে ঝুঁকে এলো খানিকটা। চোখাচুকিটা এবার যেন বেশ আকর্ষণীয়ভাবে হলো। দাম্ভিকতার সাথে হৃদ হাসলো, আপনি আমার স্ত্রী, আমার হক, আমার ইজ্জত। আপনি ঘরে আমার, বাইরেও আমার। আপনি রাতে যতটা আমার, দিনেও ততটাই আমার। বোঝা গেল? শব্দ দিয়ে সম্বোধন বোধ হয় এভাবেই করা হয়। সাজ বিমুগ্ধ চোখে তাকিয়ে রইল। আবেশিত ভঙ্গিমায় মাথা নাড়ল উপন্যাস। হৃদ সাজের মাথায় হাত বুলিয়ে বলল, গুড গার্ল। সাজ আর 1 সেকেন্ডও ওখানে দাঁড়িয়ে থাকতে পারল না। এক প্রকার লাফিয়েই চলে এলো ক্যান্টিনে। মেয়েটাকে এভাবে ছুটতে দেখে হৃদ হাসলো এবং হাসতেই থাকলো। আর তারপর লক্ষ্য করলো আশেপাশে অবস্থানরত ওয়ার্ড বয়, নার্স সহ সেনামুখের বেশ কয়েকজন হৃদকে বিস্ময় পাড়া চোখে দেখে গেল। কারণ অকারণে হাসা হৃদের স্বভাব বিরুদ্ধ, অথচ সামনে তো সাজ ছিল। জনাব এখানে নরম হবে না তো কোথায় হবে? হৃদ এসে দেখতে পেল ভদ্রমহিলা রোশন সাহেবের সাথে ভালোই খাতির জমিয়ে ফেলেছে। কোথায় থাকেন তিনি, দেশের বাড়ি কোথায়, স্বামী কি করে, কয় ছেলে কয় মেয়ে, নানান কিছু। হৃদ বাবাকে ডাকতে ভদ্রমহিলা জানতে চাইলেন, ভাই সাহেব ছেলে? রোশন সাহেব আগের মতোই আবারও মুচকি হেসে বললেন, জি। ভদ্রমহিলা নিজের ফোনের গ্যালারিতে ঢুকে একটা ছেলের ছবি দেখিয়ে বললেন, এটা হলো আমার ছেলে। আপনাদের ফ্যামিলি বন্ডিং অনেক সুন্দর, মেয়েটাকে ভারী পছন্দ হয়েছে। আপনাদের কি আমার ছেলেকে পছন্দ হয়? বাপ বেটা এখন বাখারা। ঘটনা যে কি ঘটতে যাচ্ছে ইতিমধ্যে দুজনেই তা টের পেয়ে মুখ ছাওয়াছাইতে ব্যস্ত। মনের মধ্যে তাদের প্রার্থনা চলছে ভদ্রমহিলা যেন মুখ না খোলে। সবার সব প্রার্থনায় থোড়াই না পুরাণ হয়। এই ব্যাখ্যাস্বরূপ ভদ্রমহিলা বলে উঠলেন, আপনাদের ঘরের মেয়েটাকে আমার খুব ভালো লেগেছে। আমি তাকে আমাদের ঘরের বউ করে আনতে চাই। যা বলে ফেললো। এর মধ্যে চা হাতে নিয়ে ড্যাং ড্যাং করে নাচতে নাচতে সানজিদা আফরিন তার ঘাল ভর্তি হাসি নিয়ে হাজির। সেও তাল মিলিয়ে বলল, কি কথা হচ্ছে আমাকে বলুন আপনারা। সাজ এদিক ওদিক তাকিয়ে দেখলো। পরিস্থিতি থমথমে, বোঝার চেষ্টা করেও কিছু মাথায় ঢুকলো না। ভদ্রমহিলা সাজের হাত টেনে নিজের পাশে দাঁড় করিয়ে বললেন, মাশাআল্লাহ, আমার ছেলের পাশে মানিয়ে যাবে। চমকে উঠলো সাজ, শব্দ হারিয়ে ফেললো যেন। কোনো মতে প্রশ্ন শুধালো, আন্টি এই সময় কি আপনি আমাকে সত্যি ভাবার মেয়ে ভেবেছিলেন? ভদ্রমহিলা চোখে মুখে উপসে আসা ইতিবাচক হৃদ জট করে সাজের হাত ধরে ফেলল। মেয়েটার চোখ ঠিকরে বিস্ময় বেরিয়ে পারল না। তার মধ্যে হৃদ গলা খাকারি দিয়ে বলে উঠল, সরি আন্টি, শি ইজ অলরেডি মাইন, পেড, প্রমিসড, প্রোটেক্টেড। বৈবাহিক শর্ত মতো দেনমোহর, ওয়াদা, সুরক্ষা সব কটা দায় যেন বুঝিয়ে দিল হৃদ।
ভদ্রমহিলার অবুঝ চাহনিতে সাজ হেসে ফেলে বলল, আন্টি আমি ম্যারিড। এইমাত্র যাকে আপনি আমার বড় ভালো ভেবে ভুল করেছেন তিনি আমার 3 কবুল করা স্বামী। অদিতি আজ 3 দিন ধরে নিজের সাথে যুদ্ধ করে গিয়ে অর্ণবের কল ধরল না। চতুর্থ দিন অর্ণব টেক্সট দিল, ফ্রি হলে কল দিও। অদিতি এবার টেক্সটের রিপ্লাই দেওয়া থেকে নিজেকে আটকাতে পারল না, বুক ভরে শ্বাস টেনে টাইপ করলো, অর্ণব ভাইয়া সব তো ঠিক হয়ে গেছে, আপনি তাহলে সরাসরি সাজকে কেন কল দিচ্ছেন না? তারপর টেক্সটটা সেন্ড করে ইনবক্সে পড়ে রইল। বিড়বিড় করে গুনতে লাগলো সেকেন্ডের হিসাব, 1 2 3 4 5 10, 1 মিনিট 2 মিনিট। অন্য টেক্সটটা দেখতে সময় নিল 5 মিনিট আর 48 সেকেন্ড, রিপ্লাই করতে আরও 2 মিনিট। অদিতি হেসে ফেলল, কিছু হাসি যন্ত্রণা দ্বারা খায়, কাঁদতে তো উপলক্ষ লাগে, সম্পর্ক লাগে, এক পাক্ষিক অনুভূতিতে কান্না যায়ছে নয়। সেক্ষেত্রে বুকে পাথর চেপে পাগলের মতো হেসে যাওয়া ছাড়া আর উপায় থাকে না। অথচ চোখ অনুচিত কাজগুলো করে ফেলে নির্লজ্জের মতো উছরি গড়িয়ে। ঠোঁট চাপা হাসিটা বিড়বিড়িয়ে বলতে থাকে, অর্ণবের সদ্য পাঠানো টেক্সটটা প্রতিদিনই একবার করে দে, সাঞ্জি রিসিভ করে না। অদিতি হাসতে হাসতে টাইপ করলো, তাহলে হৃদ ভাইয়াকে কল দিয়ে জেনে নিতে পারেন, আপনার সাঞ্জি তো এখন ওখানেই আছে, আমাকে বলেনি হৃদ। আচ্ছা তুমি বলো কেমন আছো? ভালো আছি। মনে হচ্ছে না ভালো আছো, কোনো প্রবলেমে আছো? আমাকে বলতে পারো, আমি তোমার বড় ভাইয়ের মতো। এত খেয়াল রাখার জন্য অসংখ্য ধন্যবাদ অর্ণব ভাইয়া, কিন্তু আপনি আমার ভাই নন আর টেক্সট দেবেন না। এই বলে অদিতি হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে গেল। ডেটা অফ করতে যাবে তখনই অর্ণবের টেক্সট নোটিফিকেশন প্যানেলে ভেসে উঠল, অদিতি। যখন যখন অর্ণব তাকে নাম ধরে ডাকে তখন সাড়া দিতে বাধ্য হয়ে পড়ে অদিতি। সেটা সেই শুরু থেকেই। সাজের সাথে বাড়িতে এসে যখন লুকিয়ে চুরি অর্ণবের রুমে উকি দিতে যেত, প্রায়শই অর্ণব টের পেয়ে যেত। অদিতি লুকিয়ে পড়ত তৎক্ষণাৎ, অথচ অর্ণব যখন তাকে ডেকে উঠত সে সাড়া না দিয়ে পারত না। অর্ণব জিজ্ঞেস করতো না কিছু, অদিতি একাই ভালো মন্দ কথা বলে কেটে পড়ত। আজ আবারও লোকটার নাম ধরে ডাকলো। অদিতি মোহগ্রস্তের মতো ইনবক্সে চলে এলো, ছোট্ট করে লিখলো, অর্ণব ইনবক্সেই আছে এখন। সঙ্গে সঙ্গে টেক্সট দেখছে, রিপ্লাই করতেও সময় নিচ্ছে না। অদিতির অসহ্য লাগলো বিষয়টা। কেন সে অন্যের মানুষে তাকে গুরুত্ব দিচ্ছে, কেন মায়ে জড়াতে দিচ্ছে না, কেন মায়া কাটাতেও দিচ্ছে না? সে কি অদিতিকে মানবী টাইপের কিছু ভেবে রেখেছে নাকি? অনুচিত ভাবনা সে জাগতিক আবেগ অনুভূতির ঊর্ধ্বে নয়। তারও মন পড়ে, তারও বুক ফাটে কান্নায়। অর্ণব টেক্সট কাটলো, মুছলো, আবার টাইপ করলো, আবার মুছে ফেললো, তারপর আবারও অবশেষে সেন্ড করা সেই টেক্সটটা অদিতির কাছে এলো। তা হলো, আমার উপরে কোনো কারণে রেগে আছো? অদিতি কান্না আটকানোর আপ্রাণ চেষ্টায় ঠোঁট কামড়ে ধরল। নোনতা স্বাদ জিভের আগায় পেতেই চোখ গড়িয়ে জল পড়ে গেল টাইপ থাকা ফোনের উপর। অদিতি এরপর লিখলো তার গোটা অনুভূতির সাক্ষেপে একটি মাত্র টেক্সট। অসম্পর্কে না থাকে অভিমান, না থাকে অভিযোগ আর আর্জি আর রাগ, সেটা তো একতরফা মঞ্জুরনামা। তোমার না থাকলে আমার দাবি করাও গুনাহ। তারপর অদিতি ব্লক করে দিল অর্ণবকে, নিজের জন্য রেখে দিল অবশিষ্ট পরিমাণ ভালোবাসা, বেঁচে থাকার প্রমাণ। সে দু চোখের অশ্রু মুছে নিল, নিচের ঠোঁটে লেগে থাকা অল্প পরিমাণের রক্তদানাকে বৃদ্ধাঙ্গুলের সাহায্যে মুছে নিল। ডায়েরিতে লিখে ফেলল এই গল্পের সম্ভাব্য শেষ নিদর্শন, ভালোবাসা নামহীন এক নিকা মাত্র। তুমি সাক্ষী না দিলে আমার কসমও বৃথা। যাও পাখি বলো ছায়া, চলো চলো আবছায়া জানালার কাছ, আমি কি আমাকে ভুলিয়েছি বাকি রূপকথার আনাছে কানা। সাজের গলার স্বর বেশ অন্যরকম। সে উচ্চস্বরে চিৎকার চেঁচামেচি করলো, রুমের অপর প্রান্তের মানুষটি শুনতে পারে না আর পিস পিস করে কথা বললো, তুই বিছানার পাশের মানুষটি হা হয়ে থাকবে। মাঝে মধ্যে রিজের মনে হয় মেয়েটা বকাচকা করলেও যেন গলা দিয়ে মধু বের হয়। এমনই মধু দিয়ে গান গাইছে সাজ, শ্যাম গায়ে ল্যাভেন্ডার রঙের তাঁতের শাড়ি, হাতে দুটো সোনার কাকন। একটু আগে এই বৃষ্টি ভিজে গোসল করেছে সে,
বেজা চুলগুলো শাড়ি ভিজিয়ে দিচ্ছে খামখেয়ালি সাজের সেদিকে খবর নেই। সে নির্বিশেষে চোখের সামনে তাকিয়ে রইল। ডান বাম হাতটিও ঠিক সামনে। বৃষ্টি বড় বড় ফোঁটাতে হাতের মুঠো ভরে এলো। তার চোখ দুটো বেশি উঠে প্রবণ উচ্ছ্বাস। আসমকে একটি হাত তার পাশ ঘেঁষে সামনে এগিয়ে গেল। তার হাতের নিচে সেই হাতটা পরিমাপে বড়, অনেকটা বড়। সে চোখ বন্ধ করে ফেলল। বাতাসের সাথে বেশি বেড়াচ্ছে সোদা মাটির গন্ধের প্রিয় পুরুষের নেশা ধরিয়ে দেওয়া ঝাঁঝালো সুগ্রাণ। সাজ মিয়ে এসে ডলে পড়ল তার বুকের পরে। আপনাকে এত আমার লাগে। বিপরীতে গম্ভীর পুরুষটি স্মিথ হেসে আরেকটু কাছে এগোলো। কানের কাছে ছোট একটা চুমু খেয়ে বলল, আম অলওয়েজ ইউর। বৃষ্টির সিটেন দিক পরিবর্তন করে মুহূর্তেই ভিজিয়ে দিল তাদের দুইজনকে। হৃদার নীরব সাহায্যে বলল, রুমে চলো। সাজ মাথা নাড়ল। এখানে ভালো লাগছে। আচ্ছা, আপনি রুমে যেতে পারেন। আপনার সাথে ভালো লাগছে। সাজের হাসি প্রশস্ত হলো। সে ডাকলো, হৃদ। শুনছি। ধরো কেউ তোমাকে খুব 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 ভালোবাসলো, আর সেই কেউটা আমি নই। তুমি কি করবে তখন? হৃদ বুঝতে পারলো সাজ কি বলতে চাইছে। সে থুতনিটা ঠেকিয়ে রেখেছে সাজের মাথার উপর। তার হাতের উপর হাতটা তার দিকে তাকিয়ে থেকে নির্দিষ্ট মানবীর নামটা উল্লেখ না করেই বলল, যেমনটা এতদিন করেছি তেমনটাই করে যাব। ভালোবাসা ব্যাপারটা বড় দ্বিপক্ষীয়। এখানে তৃতীয় কারো স্থান নেই। যদি আসে, তার কষ্ট পাওয়াটা প্রকৃতির অলিখিত ও নির্ধারিত নিয়ম। সাজ চোখ দুটোই খুলল। হাসি মিলিয়ে এসেছে তার। অলওয়েজ আওয়াজে বেশ মলিনতা। পরে তো আমি এসেছি। হৃদ তার অসম্পূর্ণ কথার মাঝে বলে উঠল, বলেও তা ভাববে না। আমি স্ট্রেট অ্যান্ড স্ট্রিক্টলি তোমার। আমার 30 বছরের লাইফে তুমি ছাড়া কেউ ছিল না, আসবেও না। আই সোয়ার, ট্রাস্ট মি। সাজের বুকের ভেতরের গুমট ভাবটা যেন গায়েব হয়ে গেল। আর উর্মি, তারা প্রথমে ভালোবেসে তৃতীয় পক্ষ কেন যে হয়ে যায়, মনে যে জায়গা করে নেয় কপালে, সে কেন থাকে না? অন্য মানুষকে সাজকে ফিসফিসিয়ে ডাকা হলো। সন্ধ্যা। চকিত সাড়া নিল সাজ। ভালোবাসি। পরপর আসলের ফাঁক গলিয়ে তার পেটে এক বেজা হাত আলতোভাবে ছুঁয়ে গেল। পুরো শরীর ঝনঝন শব্দে বেজে উঠল তার। চোখ খুলে ওদিক ওদিক তাকালো। হৃদ ততক্ষণে দৃষ্টির অলক্ষ্যে। সাজের পা মেজের সাথে জমে গেল। সে নড়াচড়া করতেও পারছে না। অদিতি তখন সদ্য কিশোরী, বয়স 13, বিন্দুসার, গার্লস স্কুলের 8ম শ্রেণীর ছাত্রী। গায়ের রঙের উপর পড়া লজ্জা, দু চোখে ঠোঁট লেপটানো অদম্য হাসিতে সংকোচ, জড়তা ধরা পড়ে যাওয়ার ভয়। কারণে অকারণে বারংবার ছুটে আসলে প্রিয় সখী রাঙ্গি নেয়। বুকের ভেতরটায় দুফুকানি উচ্ছ্বাসে ব্যস্ত থাকে। লুকিয়ে চুরিয়ে দেখতে থাকে এক যুবককে। অর্ণব লোকটা বড় সুপুরুষ। গায়ের রং উজ্জ্বল শ্যামলা, উচ্চতায় 5 ফুট 11। চোখ দুটো সরু। ঠোঁটে সর্বদা বেসে থাকে স্বভাবজনিত ভদ্রতা সূচক হাসি। অদিতির তখন বুক ফেটে কান্না পায়। কেন সে তার হাসির কারণ হতে পারে না? কেন 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 সব কেনর উত্তর থাকে না। ঠিক যেমনটা উত্তর নেই অর্ণব অদিতিকে ফেলে উপমাকে বেছে নিল, ঠিক যেমনটার উত্তর নেই কেন উপমা অর্ণবকে ফেলে বাবা মায়ের পছন্দ করা ছেলেকে হুট করে বিয়ে করে ফেললো। অদিতি দীর্ঘশ্বাস ফেলল। কিছুক্ষণ আগে সাজ উচ্ছ্বসিত হয়ে লাফাতে লাফাতে 3তলা থেকে দোতলায় এসে অদিতিকে বলে, বন্ধু অদি, আমাদের জন্য একটা খবর আছে। আমার জন্য সুখবর আর তোমার জন্য দুঃখবর। তুমি কি শুনতে চাও? প্রথমত অদিতি ভেবে ফেলো না কি এমন খবর হবে। প্রতিক্রিয়াহীন চোখ সে সামান্য দুঃখে শুধে, কি তোর ফুফু শাশুড়ির নেলিল্লে হয়েছে? থতমত খেয়ে সাজ বলে, কি অদ্ভুত, তোর এমন কথা কেন মনে হলো? এটা আমার জন্য সুখবর। আচ্ছা মানলাম সুখবর, কিন্তু তোর জন্য দুঃখের কেমনে? কানেকশন কি? অদিতি দম ফেলে বলল, আমি আবার লোকের মৃত্যু নিতে পারি না, তাই কষ্ট পাবো। সাজ মাথা জাপটে ওর সব কথাগুলো এক পাশে ফেলে এবার সরাসরি প্রসঙ্গে চলে এলো। টপিকটা আসলে উপমাকে নিয়ে। আচমকা উন্মাদনায় অদিতির বুকের ভেতরটা ধক করে উঠল। অবিশ্বাস্য চোখে তাকিয়ে বলল, বিয়ে করে ফেলেছে? সাজ মাথা নাড়ল। হ্যাঁ, গত রাতে বাসরও ডান। প্রথম দিকে বিষয়টা খুব স্বাভাবিক গ্রহণ করলেও পরক্ষণে তার মনে হলো কেউ তার বুকের উপর 10 মণ ওজনের পাথর চাপা দিল। মাত্র নিঃশ্বাসে নিতে এত কষ্ট হলো। তার কিশোরী আবেগে ভাটা পড়ল। তার মনে হলো এর চেয়ে মৃত্যু ভালো ছিল। প্রিয় বন্ধুর সাথে প্রিয়তম, এমন অদ্ভুত মেলবন্ধন কি খুব জরুরি ছিল? অন্য কারো ছায়াও যার উপর মানতে নারাজ ছিল অদিতি।
তার ধারণা সাজের পরবর্তী কথাটাতে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টে গেল। সাজ বলল, উপমার ফুফাতো ভাই, বুঝলি ওর ফুফু নাকি আগেই প্রস্তাব দিয়ে রেখেছিল, আংটিও পরিয়ে গেছিল 1 সপ্তাহ আগে, বিয়ে হলো আগামীকাল। অদিতি একটু আগে যতটা না চমকে ছিল তার চেয়ে কয়েক গুণ বেশি চমক নিয়ে শুধালো, তুই উপমার কেমন বোন হোস? ফুফাতো বোন? আরে না, মামা তো আম্মু আব্বুর সাথে ফুফির একটু ঝামেলা আছে বুঝলি, এজন্য বিয়েতে ইনভাইট তো দূরের কথা, বলিও নি। কিন্তু উপমা যে কেন বললো না? যাই হোক, আমার জন্য সুখবর হলো আমার সার্কেলে আগে একমাত্র ম্যারিড আমি ছিলাম, এখন পাল্লা বাড়ি হলো, আর তুই একাই সিঙ্গেল রয়ে গেলি। ওদি একটা প্রেম করিয়ে দেই তোরে। আমার ফ্রেন্ড রাইন আছে না, ওর অনেকগুলো হ্যান্ডসাম ছেলে ফ্রেন্ড আছে, কথা বলবি? শোন, ওরা মাঝে আরও অনেক কথা বলে গেল, যার একটু অদিতির কানে গেল না। সে বসে পড়লো বিছানার উপর, অন্যমনস্কভাবে বলতে থাকা সাজের কথার মাঝখানে শুধু উঠল, তোর ভাই কই? সাজ ঠিক বুঝতে পারেনি, তাই জিজ্ঞেস করলো, কি তোর ভাই? হ্যাঁ ভাই, কি হয়েছে ভাইয়ার? সে কই? কি জানি, আমি বাপ রেগে আছি, কথা বলি না। কল দে। কেন? দিতে বলেছি দে। সাজ লক্ষ্য করলো অদিতির ফর্সা মুখটা কেমন লাল হয়ে এসেছে, চোখ দুটোও রক্ত, হাত পা কাঁপছে। একটু আগে তো অদিতির ভালোবাসার মানুষকে হারানোর কষ্ট হচ্ছিল, এখন মরণ যন্ত্রণা হচ্ছে। তার ভালোবাসা ভালো নেই, অথচ সাদ এসবের কিছুই বুঝতে পারল না। একতরফা ভাবে কাউকে ভালো না বাসলে এই যন্ত্রণার একাংশ টের পাওয়া যায় না। সাদ প্রশ্ন করতে করতে কল লাগালো, তুই ঠিক আছিস অদি? কি হয়েছে আমাকে বল। ভাইয়া কি করেছে? কিছু বুঝতে পারছি না। অদিতি সলসল চোখে তাকিয়ে থাকলো, প্রশ্নের উত্তরে অন্য কথা বলল, আল্লাহর ওয়াস্তে আমাকে কোনো প্রশ্ন করিস না সানজি। কল রিসিভ করলো, তোর ভাই কোথায় আছে, কি করছে, এসব জিজ্ঞেস কর। আচ্ছা। সাজের সব কেমন গোলমেলে লাগছে। অর্ণব রিসিভ করলো শেষ রিংয়ে, ছোট্ট করে বলল, সানজি বল। অর্ণবের আওয়াজে অসম্ভব নমনীয়তা, মলিনতা। সাজ নরম সরে শুধালো, ভাইয়া ভালো আছিস? তুই? আমিও ভালো। কি করিস? কিছু না, বসে আছি। বাড়িতে? না। কোথায়? গাজীপুর। গাজীপুরে? তোর বন্ধুর বাড়িতে? হ্যাঁ। ও মা, ওখানে কি করিস? ঘুরতে এসেছি। ও আচ্ছা, খবর পেয়েছিস? অদিতি হতবিহ্বল হয়ে তাকালো। মেয়েটা এভাবে কি খবর পাওয়ার কথা জিজ্ঞেস করছে তা বুঝতে সময় লাগেনি। তবে অর্ণব কি কষ্ট পাবে না এটা শুনে? সে দম আটকে অর্ণবের জবাবের অপেক্ষায় রইল। সে বলল, কোনটা? তোর ফুফাতো বোনের বিয়ের? ও হ্যাঁ। ও তার মানে ইতিমধ্যে কষ্ট পেয়ে গেছে, এখন বিষ হজম করতে না পারার কষ্টে কাতরাচ্ছে। সাজ বলল, ওর বিয়ের অনুষ্ঠান হয়নি তো, রিসেপশন হবে আগামীকাল। ও ইনভাইট করেছে, ভাবছি যাব। তুই যাবি? না। কেন? অর্ণব প্রসঙ্গ পাল্টে ফেললো, সানজি আমি একটু কাজ করব, তোকে পরে কল দিই। আচ্ছা ভাইয়া, শোন না। সাজ মিনমিন স্বরে শুধালো, তোর কি মন খারাপ? খুব বেশি? অল্প। তোর মন খারাপ দ্রুত কেটে যাক। তারপর কলটা কেটে দিয়ে অদিতির পাশে বসে পড়ল। কিছুক্ষণ বাদে যখন সাজের দিকে তাকালো, দেখতে পেল মেয়েটা চোখ দিয়ে অজোরে জল গড়িয়ে পড়ছে। অদিতি নিজেও কাঁদছে। কান্না ভেজা গলায় জিজ্ঞেস করলো, তুই কাঁদছিস কেন? সাজ ওর দিকে তাকিয়ে বলল, তুই জানতিস ভাইয়া উপমাকে পছন্দ করত? উপর নিচ মাথা নাড়ল অদিতি। হ্যাঁ। আর উপমা? সেও করতো? হ্যাঁ। আমাকে বলিসনি কেন? সরি। অদিতির কান্নার বেগ বাড়তে লাগলো। সাজ ওর মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদিস না, এখন আমাদের হাতে কিছুই নেই। আমি যদি আগে জানতাম, যেভাবেই হোক ওদের বিয়ে দিতাম। সাজ অর্ণবের দুটো দীর্ঘশ্বাস আর মলিন স্বরে তার ভালোবাসাটা বুঝে ফেলল। অথচ অদিতিকে তার চোখের সামনে দিনের পর দিন কষ্ট পেতে দেখেও, তার সামনে বসে তারই ভাইয়ের জন্য কাঁদতে দেখেও কেন অদিতির ভালোবাসা টের পেল না? কি জানি কেন। হয়তো প্রকৃতি কারো ক্ষেত্রে অবিচার করতেই ভালোবাসি ভীষণ। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটু লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।